আপু, তোর দেবর এএসপি নীরব মাহবুবের সঙ্গে একটা সুন্দরী মেয়ের ঘনিষ্ঠ ছবি আমি নিজ চোখে দেখেছি। এমন একটা দৃশ্য দেখে আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি? সেটা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে কোনো ছেলেখেলা নয়, বরং এটা এক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বলছি, তোর দেবরকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি এই বিয়ে ক্যান্সেল কর। ইয়ানুর প্রত্যাশা কাটকাট কণ্ঠে তার সিদ্ধান্ত জানাতেই নীলাশার ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। তৎক্ষণাৎ প্রত্যাশার বাহু সজোরে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। চোখ রাঙিয়ে কের সুরে বলল, বিয়ে করবি না, সেটা বল। মিথ্যে কেন বলছিস? নীলাশা এতটা জোরে হাত চেপে ধরেছে যে প্রত্যাশা মৃদুস্বরে আহ বলে উঠল। তবে সেদিকে নীলাশার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। প্রত্যাশা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে তেজি গলায় বলল, মিথ্যে কেন বলবো? আমি যা দেখেছি তাই বলছি। লাস্ট যে বার তোর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেই সময় ওনার বুকশেলফ থেকে একটা বই হাতে নেই। আচমকা বইয়ের ভাঁজ থেকে একটা ছবি পড়ে, যেখানে মিস্টার নীরব একটা মেয়ের কপালে চুমু খাচ্ছে। যদিও মেয়েটার ফেস পুরোপুরি দেখতে পাইনি, যতটুকু দেখেছি তাতে বেশ সুন্দরীই মনে হয়েছে। মেয়েটা ওনার গার্লফ্রেন্ড হতে পারে। প্রত্যাশা একটু বাড়িয়ে বলে, ছবিটাতে নির্বের আঙুল মেয়েটির ফর্সা লম্বা লম্বা আঙুল ছুঁয়ে আছে। জনে খুব কাছাকাছি, চোখে চোখ রেখে। জনের মুখেই একটা স্নিগ্ধ হাসি লেগে আছে। প্রত্যাশা ছবিটা খুঁটিয়ে দেখতে নেওয়ার আগেই কোত্থেকে তেরো মতো নীরব এসে ছমি রে একটানে নিয়ে নেয়। প্রত্যাশা সেই থেকে ভেবে নিয়েছে নির্বের প্রেমিকা হবে মেবি। এদিকে নীলাশা কিচ্ছুতেই বোনের কথা বিশ্বাস করল না। ভাবল বিয়েতে রাজি না হতে মিথ্যে বলছে প্রত্যাশা। নীলাশা নির্বের পক্ষ নিয়ে হাজারটা গুণের কথা শোনাল। নীলাশা বিশ্বাস না করায় প্রত্যাশা হতাশার নিঃশ্বাস ফেলল। ফের বলল, ধরলাম তোর দেবর খুব লয়াল। তার দ্বারা এমন কিছু সম্ভব নয়, তবু এই বিয়েটা আমি করতে পারব না। নীলাশা গর্জে উঠল, সম্ভব নয় মানে? এত দেমাগ কই থেকে আসছে তোর, শুনি? নিজেকে কখনো খেয়াল করেছিস? একে তো গায়ের রং চাপা, ফেস কাটিংও আহামরি নয়, তারপর গজ দাঁতটা ইসোস, হাসলে পরে সবার সামনে বেরিয়ে আসে। আচ্ছা, সৌন্দর্যের কথা না হয় বাদই দিলাম, পড়াশোনাতেও তো টেনেটুনে পাস করিস। ওহ গড, আমার তো মাথায় ধরছে না আমার শ্বশুর তোর মধ্যে এমন কি দেখল। তার এত সুন্দর হ্যান্ডসাম, তারপর এত ভালো চাকরি, এক কথায় হীরের টুকরো ছেলের জন্য তোকে চুজ করল। নিজের বোনের মুখ থেকে নিজেকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কথাবার্তা শুনে প্রত্যাশার এখন আর বিন্দুমাত্র মন করে না। এতটুকুও কষ্ট লাগে না। আগে প্রত্যাশার খুব আফসোস হতো, তার বোন কেন অন্যদের বোনের মতো নয়। প্রশ্ন জাগত, আদৌ কি তারা আপন বোন? না আছে চেহারায় মিল, আর না তো আছে মনমানসিকতা, চাল চলনে। তবে প্রত্যাশা কোনো কথা চুপচাপ সয়ে নেবার মেয়ে নয়। ওর আবার মুখের উপর ঠাস জবাব দেওয়ার স্বভাব। প্রত্যাশা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ঠেস দিয়ে বলল, কথায় আছে না, রতনে রতন চেনে। তারপর আরও আছে, কি যেন? ওহো, মনে পড়েছে, নুন ছাড়া তরকারি আর গুণ ছাড়া রূপতী নারী __। নীলাশা ফুঁসে উঠল। প্রত্যাশার কথা থামিয়ে দিয়ে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, কি বলতে চাইছিস তুই? আমার গুণ নেই? আরে আপু, রিল্যাক্স। এত হাইপার হচ্ছ কেন? আমি একবারও তোমার নাম নিয়েছি। বলো, তুমিই বলো। নীলাশার মুখটা ক্রোধে থমথমে হয়ে যায়। দুই বোনের সম্পর্ক দাকুমড়া। প্রত্যাশা একটু হেঁটে সামনে এগোয়, জানালা বরাবর বাইরে শূন্যে দৃষ্টি মিলল। নিম্নস্বরে বলল, চেহারা আর বাহ্যিক আকর্ষণ কিছু সময়ের জন্য মন টানতে পারে, কিন্তু একদিন সেগুলো একেবারে ম্লান হয়ে যায়। একজনের প্রকৃত মূল্য তার মনের গভীরতা এবং তার কাজে। তার যাদের মনটা অগভীর, তারা কখনোই বড় হতে পারে না। যতই বাহবা পাবে বাহ্যিক সৌন্দর্যের, অন্তরে যদি কিছু না থাকে, সব শেষ। মানুষের শ্রেষ্ঠত্ব তার হৃদয়ের গুণে, বাহ্যিক নয়। থেমে জোরাল শ্বাস ফেলল প্রত্যাশা। ফের কিছু বলতে নিবে তার আগেই নীলাশা মুখ কালো করে দাঁত খিচে বলল, তোর এই জ্ঞানের কথা রাখো। আর একটা কথা কান খুলে শোন, আমার মোটেই তোকে ও বাড়ির বউ করে নেওয়ার ইচ্ছে নেই। কে চায় যেচে ঘরের শত্রু বিভীষণকে আদর করে কাছে রাখতে? সব সময় তো সবার সামনে আমাকে ছোট করে কথা বলিস। তোর বড় হই, মান্য করে খুব কমই চলিস। এরপরেও তোকে বিয়েতে রাজি হতে বলার কারণ, আমার শ্বশুর নেহায়েত লোকটা আমাকে খুব ভালোবাসে। এই প্রথম একটা দায়িত্ব দিলেন।
তাই দায়িত্বটা পালন করতে তোকে বলা। চোখ দুটো বুজে প্রত্যাশা 2 আঙুল কপালে চেপে ধরল। কয়েক সেকেন্ড পরে বলল, সমস্যা নেই, ও বাড়িতে তোর মান সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু আমি কখনোই করব না। আমি নিজে আঙ্কেলকে বুঝিয়ে বলবো, যাতে তোকে না ভুল বোঝে ওনারা। এর মধ্যে নীল রঙের সিল্কের শাড়ি, উপরে কয়েকটা লাল রঙের বক্স হাতে নিয়ে অধরা রুমে ঢুকল। এগিয়ে আসতে আসতেই বললেন, কাউকে আর কারো সাথেই কথা বলতে হবে না। হাতের শাড়ি আর গহনার বক্স বিছানায় নামিয়ে রাখলেন। প্রত্যাশার দিকে একপল তাকিয়ে ফের নীলাশার দিকে চেয়ে আদেশের সুরে বললেন, নীলা, এই শাড়ি আর গহনাগুলো ওকে পরিয়ে দে। তাড়াতাড়ি রেডি করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আয়। প্রত্যাশা সাথে সাথে বলে উঠল, আম্মু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। কিছুদিন পরেই আমার এইচএসসি পরীক্ষা। এখন না মানে পড়াশোনার উপর ইফেক্ট পড়বে তো। পড়াশোনায় আপনি কেমন? পড়াশোনার প্রতি আপনার কত আগ্রহ তা আমি জানি, মা জননী। মা নিশ্চয় খুব রেগে আছে, কথার ধরনই তাই বলছে। মা যখন রেগে থাকে তখন আপনি করে সম্বোধন করে, আর গলার টোন শুনেই বোঝা যায়। প্রত্যাশা মুখটা কাদো কাদো করল। অধরা দৃঢ় কণ্ঠে বলল, নিভানের নীলাশার বর বাবা হজ্জ করতে যাচ্ছেন। ভদ্রলোক ওনার সকল দায়িত্ব পালন করেই পবিত্র কাজটা সম্পাদন করতে চাচ্ছেন। তাই হুট করে এই বিয়ের সিদ্ধান্ত। তোর বাবা রাজি, ছেলে ভালো, ভালো ঘর এসব তো আমাদের অজানা নয়। আর ওনারা যেহেতু নিজ থেকে চাইছে, না করবেনই বাকি করে। আজ আকদ সারবেন। তোর অনার্সে ভর্তির পর সবাইকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলবে। প্রত্যাশা এবার যেন অথই সাগরে পড়ল। ওর রাগ হচ্ছে, সাথে কান্না পাচ্ছে। সমস্যাটা বিয়েতে না, মূল সমস্যা ওই জলদগম্ভীর মিস্টার নীরবকে নিয়ে। তারপর ওই ছবিটাও ভাবাচ্ছে প্রত্যাশাকে। একতলা বাড়ির সামনে বিশালাকা উঠোন, একপাশে রঙিন ফুলের গাছ সাজানো, আর অন্য পাশে ফলফলাদি গাছগুলো ছায়া দিচ্ছে। ফুলগুলো গোধূলির নরম আলোতে আরও ঝলমল করছে। বাড়ির মেইন গেটের সামনে দিয়ে পিচের চিকন রাস্তা চলে গেছে। মেইন গেট বরাবর রাস্তার উপর গায়ে পুলিশের ইউনিফর্ম পরিহিত লম্বা চওড়া, ফর্সা, সুদর্শন দেখতে ছেলে আর ষাটোর্ধ্ব সাদা পাঞ্জাবি পরিহিত বাবার শান্ত তর্ক চলছে। মাহবুব সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, সবটা তো শুনলে, এতে তোমার কি কোনো আপত্তি আছে? নীরব মাথা নিচু করে কয়েক সেকেন্ড ভাবল। পরপর মুখটা তুলতে তুলতে বলল, বাবা এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। তবে সমস্যা অন্য জায়গায়। আমি এখন বিয়ে করতে চাই না। বাবার মুখটা গম্ভীর হয়ে আসল। প্রগাঢ় স্বরে বললেন, বিয়ের উপযুক্ত তুমি, আর বাবা হিসেবে ছেলে মেয়েকে বিয়ে শাদী দেওয়া আমার দায়িত্ব। নীরব 2 আঙুলে কপাল স্লাইড করল। ওভাবেই বলল, বাবা, মেয়েটা আর আমার এইজ ডিফারেন্স অনেক বেশি। একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করা আমার পক্ষে পসিবল নয়। আর এটা শোভনীয় দেখায় না। তাই বলছি বাদ দাও। ডিউটিতে ছিল নীরব। হঠাৎ বাবার জরুরি ফোন, কোনো এক জরুরি প্রয়োজনে নীলাদের বাড়িতে আসতে হবে মানে আসতেই হবে। নীরব ভেবেছিল কোনো সমস্যা হয়তো। কিন্তু এখানে এসেই যেন এক ফ্যাসাদে জোরাল সে। ওদিকে বাবা আর মা দাওয়াত খেতে এসেছিলেন বেয়াই বাড়ি। এসে হুট করে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন, নাকি আগে থেকেই প্ল্যান ছিল? নির্বের বোধগম্য হচ্ছে না। মাহবুব সাহেব ছেলেকে বোঝাতে উদাহরণ টেনে আনলেন। 28 চলছে তোমার, প্রত্যাশা মা আর 3 মাস পরেই 18তে পা রাখবে। এমন বেশিও ডিফারেন্স না। তোমার মায়ের সাথে যখন আমার বিয়ে হয় তখন তার সবে 15 চলছিল, আমার 30 পার। আমাদের কোনো সমস্যা হয়নি তো। তোমার দাদা নির্বের এবার তো ঠেকল। বাবার এই উদাহরণ না তার দাদা। তার দাদা এভাবে বংশ পেরোতে পেরোতে শেষমেশ মুঘলদের যুগে গিয়ে থামে। উফ, তড়িঘড়ি করে নীরব বাবাকে থামিয়ে দিল। বাবা, দয়া করে থামবে তুমি। নীরব, নেক্সট সপ্তাহেই আমার ফ্লাইটের ডেট। হাতে সময় খুব কম। সময় থাকলে ভাববার জন্য তোমাকে আমি সময় দিতাম। আমি অলরেডি নীলার বাবাকে কথা দিয়ে ফেলেছি। আশা করি তুমি আমার কথার মান রাখবে। বাবা যেন এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। নীরব নম্রস্বরে প্রতিবাদ স্বরূপ বলল, বাবা বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমার সিদ্ধান্ত না জেনেই তুমি কথা দাও কিভাবে? এর মধ্যে মুখটা গোমরা করে নিহারিকা বেগম এগিয়ে আসলেন। বাবা ছেলের কথার মাঝে ফোড়ন লেন। দেখো, দেখো আমার ছেলেটাকে কিভাবে জোর করছে। আরে ছেলে রাজি হচ্ছে না, তারপরেও জোর করার কোনো মানে হয়? স্ত্রীকে দেখে মাহবুব সাহেবের মুখটা পাংশুটে হয়। র ছাট পড়ল কপালে।
বলল, তুমি আবার এখানে আসতে গেলে কেন? আমরা তো কথা বলছি। নিহারিকা বেগম নাকমুখ কুঁচকালেন, হায় হায় করে উঠলেন। আমার সংসারটা শেষ করার জন্য উঠেপড়ে লেগেছে, আর আমি কিছুই বলবো না? চুপচাপ দর্শক হয়ে দেখে যাব। আরে এক বাড়ি থেকে 2 মেয়ে নিতে নেই। আমার সোনার সংসার শেষ হয়ে যাবে। আমার সোনার টুকরা ছেলে টোকে শ্বশুর বাড়ি মুখো করে ছাড়বে। আমার তিলে তিলে গড়া সংসার শেষ হয়ে যাবে। এতক্ষণ বাবার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার থেকেও মায়ের এই অহেতুক আগামা জবুবি কথা নির্বের কাছে বেশি অসহ্য ঠেকেছে। নীরব মৃদুস্বরে বলল, আহ, মা থামবে। নিহারিকা স্বামীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, শোনো, আমি অতশত জানি না। এই মেয়েকে আমার ছোট ছেলের বউ করতে আমি রাজি নই। বড় মেয়েটা তাও দেখতে শুনতে ভালো ছিল, আচার ব্যবহারও ভালো। আর এই মেয়ের আজ পর্যন্ত কোনো গুণ আমার চোখে পড়েনি। কেমন একটা উড়নচণ্ডী মেয়ে হয়ে সারা শহর স্কুটি নিয়ে ঘোরে। ছি ছি ছি, বাপ মা কেমন আস্কারা দেয়, নিষেধও করে না। মাহবুব সাহেব মৃদুস্বরে ক দিলেন, থামবে তুমি, বেআইন শুনবে। আর মেয়েটা একটু চঞ্চল, তবে খুব ভালো। দেখো, আমার আজকের কথার একদিন না একদিন চাক্ষুষ প্রমাণ পাবে। বাবা মায়ের বাকবিতণ্ডা থামাতে নীরব বলল, বাবা, লিভ মি অ্যালোন, লেট মি থিঙ্ক ফর আ হোয়াইল। সাজ পেরিয়ে গধূলির শেষ আভা মিলিয়ে গেছে দিগন্তে। রাতের নরম আধার ধীরে ধীরে গ্রাস করছে শহরটাকে। ছাদে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে নীরব, চোখে একরাশ ভাবনা। টিমটিম হলুদ আলোয় ছাটা লম্বা হয়ে পড়েছে মেঝেতে। প্রত্যাশা ধীরে ধীরে এগিয়ে আসে, পরনে নীল শাড়ি, হালকা বাতাসে আঁচল দুলছে। কপালের কাছে কয়েকটা চুল উড়ে এসে আটকে গেছে। নার্ভাস হাতটা আঁচলের গিটে পেঁচিয়ে ধরল মেয়েটা। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে, মনে হচ্ছে চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, শুধু ওর শ্বাসের শব্দই শোনা যাচ্ছে। এতটা নার্ভাস কেন লাগছে প্রত্যাশা বুঝতে পারছে না। নীরব আলাদা করে কথা বলতে চেয়েছে, নীলা জোর করে পাঠিয়েছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক, তবু হৃদয়ের গতি যেন আরও বেগবান হয়ে ওঠে প্রত্যাশার। নার্ভাসনেসকে জোর করে হাওয়ায় মিলিয়ে দিতে উপরে শক্ত খোলসে নিজেকে আবৃত করার চেষ্টা করে, নিজেকে প্রবোধ দেয়। ধুর, এত পাওয়ার কি আছে? লোকটা বা না এল্লুকো না যে আমায় খেয়ে ফেলবে। প্রত্যাশা বিকুল, পায়ের খসখসে শব্দে নীরব ঘুরে দাঁড়ায়। শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে এগিয়ে আসে প্রত্যাশা, মৃদু আলোয় শ্যামবর্ণ মুখটা যেন রহস্যময়ী আলোছায়ার খেলায় মায়াবী হয়ে উঠেছে। নীরব দৃষ্টি সরিয়ে নেয়। প্রত্যাশা শাড়ি সামলাতে ব্যস্ত, কুচি বারবার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। প্রত্যাশা ভাবল, কে কিসে টকায় জানি না, তবে আমি যে শাড়ির কুচিতে টকাবো তা একদম নিশ্চিত। কথাটা ভাবতেই নিয়তি যেন মুচকি হাসে। মুহূর্তেই শাড়ির কুচিতে পা জড়িয়ে উষ্টা খায় প্রত্যাশা। শরীর ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়ে প্রত্যাশা আর্তনাদ করে ওঠে, আও, কিন্তু মাটিতে পড়ার আগেই এক বলিষ্ঠ হাত কোমর পেঁচিয়ে ধরে ফেলে। প্রত্যাশার বুক রীতিমতো দুরুদুরু করে কাঁপছে। নীরব ওর দিকে ঝুঁকে, নির্বের হাত শাড়ির আঁচলের ফাঁক গলে প্রত্যাশার কোমল উষ্ণ ত্বকে আলতো স্পর্শ হয়। সেই অপ্রত্যাশিত স্পর্শে জনেই থমকে যায়, অপ্রস্তুত হয়। নীরব দ্রুত প্রত্যাশাকে সোজা করে দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সরি, আর ইউ ওকে? প্রত্যাশা লজ্জায় চোখ নামিয়ে ফেলে, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনেরই কেমন একটা বিব্রত ফিল হচ্ছে। এমন সময় নির্বের ফোনটা ভো ভো শব্দ তুলল। উফ, প্রত্যাশা যেন হাফ ছেড়ে বাঁচল। নীরব ব্যস্ত ভঙ্গিতে পকেট থেকে ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে প্রিটি নামটা জলজল করছে। নীরব কয়েক পা হেঁটে একটু দূরত্বে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে মেলি চিকন কণ্ঠস্বর আসল। হ্যালো, নীরব, তুমি কোথায়? নীরব উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, কেন? প্রীতি একটু হলো বোধ হয়। কণ্ঠের স্বরম্লান হয়ে আসল। আজ ইচ্ছের বার্থডে, ইচ্ছে জিদ করছে, পাপা না আসলে সে কেক বে না। তুমি কি? ওপাশের কথা পুরোটা না শুনেই নীরব বলল, তুমি ইচ্ছেকে কিছু বলে ম্যানেজ করো। এক ঝলক ফোনের দিকে তাকিয়ে সময় দেখে পুনরায় বলল, আই উইল বি লেট টু কাম। আমিই বোধহয় প্রথম মেয়ে যার বর অন ডিউটিরত অবস্থায় ইউনিফর্ম গায়ে ঠাসঠাস কবুল পরে নিল। আহা, এ যেন পৃথিবীর সপ্তাশ্চর্যের চেয়েও দুর্লভ এক মুহূর্ত। সময়টা রাত 10টার কাছাকাছি। পুরো রুমে এক ধরনের নীরবতা।
নীলাশা খাটের এক কোণে বসে ফোনের স্ক্রিনে চোখ বুজে চ্যাট করছিল। নীরবতা চিরে দরজা ঠেলে রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে প্রত্যাশা। নীলা বি রক্তির এক সূক্ষ্ম ছোঁয়ায় ফোন থেকে চোখ তুলে প্রত্যাশার দিকে এক ঝলক তাকাল। ঠেস দিয়ে তোত্তারা করে বলল, যা গ্রিনিজ শহরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখো। সবকিছুতেই যত নাটক আর ন্যাকামি, যত সব জবর তো আশ্চর্যের ব্যাপার। হাহ। প্রত্যাশা ঠোঁট বাঁকিয়ে বলল, ওহো, তুমি তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। যাই বলি, সবেতেই তোমার সমস্যা। সমস্যা তোর আচরণে। নিজের দিকে তাকা। মুখটা খুললেই যেন ঝাঝালো মরিচের ধোঁয়া বেরোয়। অলওয়েজ মুখে মুখে তর্ক করিস, আর তোর মুখ খুললেই ঠান্ডা বরফ, ঠিক যেন দক্ষিণ মেরুর বাসিন্দা। নীলা বি রক্ত ভঙ্গিতে বলল, তোর সঙ্গে কথা বলাই বৃথা। একটাই অনুরোধ, প্লিজ, আমার থেকে দূরে থাক। প্রত্যাশা আফসোসের সুরে বলল, আহা, যদি সত্যিই দূরে থাকতে পারতাম। দুর্ভাগ্য যে তুই আমার বোন। আবার এখন যা, না চাইতেও সারাজীবন এক বাড়িতে জনকে থাকতে হবে। সেটাই তো আমার পোড়া কপাল। চিন্তায় আছি, ও বাড়িতে গিয়ে সবার কাছ থেকে আমার জায়গাটা কেড়ে না নিস। তোর তো আবার জন্ম থেকেই এই স্বভাব, উড়ে এসে জুড়ে বসা। প্রত্যাশা নাকমুখ কুচকে বলল, এই আপু, তুই সবসময় এভাবে কেন বলিস? উড়ে এসে জুড়ে বসা মানে? আমি কি আকাশ থেকে টুপ করে পড়েছি, আর নাকি মাটি ফেটে বেরিয়েছি? নীলা বিড়বিড় করে বলল, সেরকমই। প্রত্যাশা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিছু বললি? নীলা তিরিক্ষি গলায় বলল, এমনিতেই জাজ খা রা প আছে, তাই বলছি মুখটা বন্ধ রাখো। উল্টাপাল্টা বলে জাজ বিগড়ে দিস না আর। টু শব্দটি না করে জোরাল নিঃশ্বাস ফেলে প্রত্যাশা বিছানায় গাইলিয়ে দিল। পা দুটো বেডের বাইরে ঝুলছে। শূন্যে দৃষ্টিজোড়া মেলে ধরে কিছু ভাবল। মনমস্তিষ্ক বারবার নির্বের কথা ভাবাচ্ছে। লোকটা ছাদে ডাকল, কই কিছুই বলল না তো। ফোন কলের পর কেমন ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত ভঙ্গিতে বিয়ের সবটা সারল। না খেয়েই জরুরি কাজ আছে বলে চলে গেল। নানান চিন্তাভাবনা শেষে প্রত্যাশা নিজের মনকে বুঝো দেয়, ওই ছবির মেয়েটা নির্বের গার্লফ্রেন্ড না হয়ে জাস্ট ফ্রেন্ডও তো হতে পারে। কিছু পল পর প্রত্যাশা দুষ্টুমি করে কণ্ঠে এক সমুদ্র আফসোস ঢেলে বলে উঠল, আজকে সোহাগ রাতে মৃদুমন্দ আলো অন্ধকারে, যেখানে নববধূর হাতে হাত রেখে মিষ্টি মিষ্টি প্রেমালাপনের কথা ছিল, সেখানে কিনা বর মহাশয় দা কাতের পিছু পিছু ঘুরছে। জানি না জনাব ডিউটির অজুহাতে রাত বিরাতে কোন মেয়ের হাত ধরে বসে আছে, আল্লাহ মালুম। কপট বিরহের, নিদারুণ অসহায়ত্বের ছাপ বদনখানিতে ফুটিয়ে তুলে প্রত্যাশা। নীলা চোখ পাকিয়ে তাকাল। তৎক্ষণাৎ তীব্র প্রতিবাদ করে ব্যগ্র সুরে বলল, মোটেই যে বলবি না। নীরব ওরকম নয়। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, বাহবা, দেবরের প্রতি এত টান। কোথায় বোনের বিরহ ব্যথা একটু হলেও ব্যথিত হয়ে সমবেদনা জানাবি, তা না কিছু বলতে না বলতেই রাগ দেখাচ্ছিস, আবার সাফাই গাইছিস। তোর দ্বারাই এমন সম্ভব। নিজের বোনের থেকে অন্যের প্রতি বেশি দরদ। জানিসই তো, তাহলে বেহুদা কথা কেন বলছিস? আর শোন, আমি যতটা জানি তাই বলেছি। শুনেছি নীরব খুবই লয়াল। প্রত্যাশা উঠে বসে একটা বালিশ কোলের উপর তুলে নেয়। ভ্রুট্রু কুচকে সন্দিহান স্বরে বলল, তোর দেবর আমার বর মহাশয় লয়াল নাকি দয়াল আর নাকি সেটা তো সময়ই বলে দিবে। তবে আমার ওভার থিঙ্কিং বলছে, নীরব লোকটা মোটেই সুবিধার নয়। নীলাশা চোখ দিয়ে বোনকে শাসায়। ফেরা যে বললে মা একটাও মাটিতে পড়বে না। সব কটা পড়বে প্রত্যাশার পিঠে। বোনের দৃষ্টি দেখে এতটুকু আঁচ করতেই বন্ধ হয় প্রত্যাশার মুখ। দীর্ঘশ্বাস ফেলে ফের বিছানায় শটান শুয়ে পড়ে প্রত্যাশা। মাথার উপর শব্দ তুলে ঘুরা ফ্যানের দিকে দৃষ্টি নিবন্ধ করে। কিছু ভেবে হতাশা প্রকাশ করে, আফসোস নামায় কণ্ঠস্বরে। চারিদিকে ভাতের ফ্যানের মতো উথলে পড়া ভালোবাসাকে পাত্তা দেয়নি। পাত্তা না পাওয়া সেই সব অপ্রেমিকদের বদ্দোয়ায় এমন একটা বর জুটেছে কপালে, যে কি না বাসর রাতেও বউ রেখে ডিউটিতে থাকে। পাশের বিল্ডিংয়ের রুমা আন্টির ছেলে রোহান। আহা, বেচারার পাঠানো প্রেমপত্র পড়ে মনে হতো, ডার জন্মই হয়েছে আমার জন্য। গলির মোড়ে চায়ের দোকানে বিকেলে ক্যারাম খেলার নাম করে আমার দিকে চেয়ে থাকা ছেলেটি, কোচিংয়ের নতুন ক্লাস নেওয়া ভাইয়া পড়া ধরার নাম করে বারবার আমার নাম নেওয়া, ক্লাসের সুদর্শন ছেলেটির সবার অলক্ষ্যে আমার দিকে চোরা চোখে চাওয়া। চার রাস্তার মোড়ে গোলাপ হাতে প্রপোজ করতে গিয়ে হাঁটু কাঁপা ছেলেটির গালে ঠাস পড়া।
এটা তো প্রেম উপেক্ষা আর প্রত্যাখ্যানের ফল এমন রসক্ষীণ তৃণভোজী বর। বিশাল ডুপ্লেক্স বাড়ির ঝলমলে লিভিং রুম সোনালি বেলুনে সজ্জিত। বড় টেবিলের মাঝখানে রাখা সাদা কেক, তার উপর জ্বলজ্বল করছে মোমবাতির আলো। অথচ এত আড়ম্বরের মাঝেও যেন একরাশ নীরবতা। বাড়ির সদস্যদের মুখে হাসি নেই, পুরো বাড়ি জুড়ে সদা গুমোট ভাব বিরাজ করে। বাড়ির সিকিউরিটি গার্ড আর সার্ভেন্টের থেকে বাড়ির সদস্য সংখ্যা নগণ্য। 4 বছরে পা দেওয়া ছোট্ট নুসাইবা আনা ইচ্ছে, তার মুখটা ভার। গোমরা মুখে সে বসে আছে, 2 হাত বুকের কাছে গুটিয়ে রেখেছে, দৃষ্টি নিবন্ধ মেঝের মার্বেলে। পাশেই বসা প্রীতি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি একরোখা। প্রীতি মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বলল, ইচ্ছে, অনেক রাত হলো সোনা, এবার একটু খাবার খেয়ে নাও। রাতে তো ওষুধও খেতে হবে। ইচ্ছে তাকায় না, চিবুক বুকে গুজে রেখে ধীর ধীরে অভিমানী সুরে বলে, মাম্মা, আমি কাবো না। কিচ্ছু কাবো না পাপা, না আসলে আমি অথুধো কাবো না। প্রীতি মেয়ের অভিমানী মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। ইচ্ছে অভিমানী চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, সবার পাপা কত্ত ভালো, সব সময় থাকে। আমার পাপা ইখুন কম আদর করে। থাকিও না। মাথাটা তুলে মায়ের দিকে প্রশ্নভরা দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করল, মাম্মা, পাপা কিনো ইখুন আর আমাদের সাথে থাকে না? প্রীতি মেয়ের নরম গাল হাতে আলতো করে ছুঁয়ে কপালে চুমু আকল। কোমল কণ্ঠে বলল, ইচ্ছে, তোমার পাপা খুব ব্যস্ত থাকে, তাই সব সময় তোমার সাথে থাকতে পারে না। তার অনেক দায়িত্ব আছে। দেখো না, তোমার ফ্রেন্ড নাফির পাপাও তো ওদের সাথে থাকে না, কাজের জন্য বাইরে থাকে। সেইম তোমার পাপাও। তাই এতে মন রাপ করবে না, বেবি। ইচ্ছে ঠোঁট বাঁকিয়ে বলল, কিন্তু নাফি তো যখন ইচ্ছে তখন ওর পাপার সাথে কথা বলে। তুমিও তো কথা বলো, তাই না? ইচ্ছে ছোট্ট হাত বাড়িয়ে দেখিয়ে বলল, এইটুকু বলি আমি। প্রীতি হেসে ফেলল। ইচ্ছে আবদারের সুরে বলল, আমিও নাফির মতো পাপার সাথে সবসময় কটা বলিতে চাই। পাপাকে ফোনের ভেতর আসতে বলবে, আমি ফোনে থাকা পাপাকে ডেকে ডেকে কথা বলবো। তন্মধ্যে আদুরে গলায় ডাক এলো। ইচ্ছে। ডাক শুনে মামিয়ে একসঙ্গে মুখ তুলল। ইচ্ছের চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে গেল। মায়ের কোল থেকে মাথা তুলে উজ্জ্বল হাসিতে বলে উঠল, পাপা। তারপর ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে সামনের মানুষটার কোমর জড়িয়ে ধরল, মুখ গুজল তার পেটে। হাতে থাকা ব্যাগ মেঝেতে রেখে এক ঝটকায় ইচ্ছেকে তুলে নিল কোলে। কপালে গভীর এক চুমু খেয়ে বলল, সরি, লিটল প্রিন্সেস, দেরি হয়ে গেল। হ্যাপি বার্থডে, সোনা। খোঁচা খোঁচা দাড়ির গালে আলতো চুমু খেয়ে ইচ্ছে খিলখিল করে বলল, থ্যাংক ইউ, পাপা। প্রীতি কিছুটা কটাক্ষের সুরে বলল, যাক, শেষমেশ তুমি এসেছ। কোনো উত্তর না দিয়ে সোজা ইচ্ছেকে সোফায় বসাল। ব্যাগ থেকে একে একে বের করল একটি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, একটি ছোট্ট গাড়ি, আর চকোলেট ভর্তি বাক্স। সবকিছু পাশে রেখে ইচ্ছের হাতে নরম তুলতুলে একটি টেডি বিয়ার তুলে দিয়ে বলল, এগুলো তোমার জন্মদিনের উপহার। ইচ্ছে খুশিতে আত্মহারা হয়ে গেল। আনন্দে লাফিয়ে উঠে চকচকে চোখে তাকিয়ে বলল, ইয়ে, কট্ট কিউট। প্রীতি খানিকটা দূরত্বে দাঁড়িয়ে দেখছে। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, নীরব। ইচ্ছে এখনও ডিনার করেনি। ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তুমি না আসায়। প্রীতির কথার মাঝেই নির্বের দৃষ্টি চলে যায় টেবিলে রাখা কেকটার দিকে। ইচ্ছের দিকে তাকিয়ে বলল, প্রীতির কথার মাঝেই নির্বের দৃষ্টি চলে যায় টেবিলে রাখা কেকটার দিকে। ইচ্ছের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে সোনা, চলো কেক টি। লিটল প্রিন্সেস কেক টা পর কিন্তু ডিনার করবে, তাই তো? ইচ্ছে খুশিতে ঘাড় কাত করে ঝুমঝুম করে ওঠে বলল, ওকে, ওকে পাপা। কেক টা পর প্রীতি ইচ্ছেকে খাবার খাইয়ে দিল। ইচ্ছে নির্বের কোলে শান্ত, নিশ্চুপ হয়ে বসে রইল। কিন্তু যখনই তাকে সবসময় দেখভাল করা মেয়েটিকে ডেকে রুমে নিয়ে যেতে বলা হলো, ইচ্ছের মন রাপ হয়ে গেল। সেই নির্বের গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ঘুম গেলেই তুমি চলে যাবে, পাপা। আমি ঘুমিব না। নীরব ইচ্ছের ছোট্ট মাথায় আলতোভাবে হাত বুলিয়ে আশ্বস্ত করল, ইচ্ছে মামুনি, মন খারাপ করো না। আমার একটু কাজ আছে, কিন্তু প্রমিজ করছি, কাজ শেষ হলে তোমাকে রেখে কোথাও যাব না। আমি সবসময় তোমার সাথেই থাকব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, একদম। প্রীতি ইশারায় মোনাকে ডেকে নিল। মনা ইচ্ছেকে কোলে তুলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। নীরব এক হাতে চুলগুলো ব্যাকব্রাশ করে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে দ্বিধাভরা কণ্ঠে প্রীতি বলল,
অনেক রাত হয়েছে, ডিনার করে যাও। নীরব নির্বিকার ভঙ্গিতে গম্ভীর স্বরে জবাব দিল, নো থ্যাঙ্কস। এরই মাঝে তানিয়া খান ধীরে ধীরে হুইলচেয়ারের হাতলে হাত রেখে সামনের দিকে ঠেলে দিলেন। চাকার রিমে দৃঢ়ভাবে আঙুল রেখে নিজের শক্তিতেই এক এক করে চাকা ঘুরিয়ে এগিয়ে আসতে আসতে নীরবকে ডেকে বললেন, রাত অনেক হয়েছে, ডিনার করে যাও বাবা। নীরবের পা জোড়া থেমে যায়। পিছু ঘুরে নম্র স্বরে বলল, সরি আন্টি, একটু তাড়া আছে। তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন, জোরাজুরি করে আর কিছু বললেন না। কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, বাবা প্রীতির এখানকার অফিসে জয়েনিং নিয়ে কি একটা প্রবলেম হয়েছে? তুমি একটু সময় করে দেখো তো। ঠিক আছে, সার্থকেই বলতাম, ছেলেটা সারাদিন হসপিটাল চেম্বার নিয়ে ব্যস্ত থাকে তাই প্রীতি ওকে বলেনি। তোমাকেও বলতে চাইনি প্রীতি, আমিই বললাম আর কি। আর এসব প্রশাসনিক ব্যাপারে তোমার তো ক্ষমতা আছে, তাই। নীরব সৌজন্যমূলক বলল, ইটস ওকে আন্টি, আমি ট্রাই করব। আমি এখন আসছি। আচ্ছা, দেখে শুনে যেও বাবা। পরের দিন বিকেলের নরম আলো পিচের রাস্তায় লুটোপুটি খাচ্ছে। আবাসিক এলাকার সরু যানজটমুক্ত পথ ধরে স্কুটি চালিয়ে যাচ্ছে প্রত্যাশা। পেছনে হ্যাপি বসে ব্যাচে প্রাইভেট পড়তে যাচ্ছে। হঠাৎ প্রত্যাশা গতি বাড়িয়ে দেওয়াতে হ্যাপি আতকে উঠে এক হাতে প্রত্যাশার পেট জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষে করো। অ্যাই আসতে চালা, এক্সিডেন্ট হবে তো। এত স্পিডে চালালে যে কোনো মুহূর্তে পটল তুলতে পারি, না হলে সোজা হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। প্রত্যাশার ঝুঁটি করে বাঁধা চুল বাতাসে উঠছে। মাঝে মাঝে হ্যাপির মুখে পড়তেই হ্যাপি ফাঁকা হাতে সরিয়ে দিচ্ছে, আর আস্তে চালাতে বলে হৈ হৈ করছে। হ্যাপির আকস্মাৎ পেট পেঁচিয়ে ধরায় নড়েছে ওঠে প্রত্যাশা। চেঁচিয়ে বলল, এই, হাত সরা, ফাস্ট সরা বলছি। আর ফাঁকে বসো, কাতুকুতু লাগছে। হ্যাপি সুযোগ পেয়ে বাঁকা হেসে বলল, আগে স্পিড কমা, না হলে আরও শক্ত করে জাপটে ধরব বলে রাখলাম। এই বলে সত্যি সত্যিই হ্যাপি বাহুর বাঁধন আরও দৃঢ় করে ফেলে। প্রত্যাশা সুরসুরি লাগার জন্য ঠিকঠাক চালাতে পারছিল না। অবশেষে স্পিড কমিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে হ্যাপির দিকে এক ঝলক চেয়ে শাসাল, হ্যাপির বাচ্চা, আগে নেমে নেই, তারপর তোকে ভর্তা বানাবো। হামাল দিস্তাতে পিষে একদম আম ভর্তা করে ছাড়। হ্যাপি ভেংচি কা ট ল হেসে বলল, ব্যাপার না জানু, আম ভর্তা হেব্বি টেস্টি। আমাকেও একটু ভাগ দিও। ইসোস, মসো হ্যাপি। প্রত্যাশা মুখ ভেঙিয়ে বলল, মসো হ্যাপি। আরে দো ভ সবাই জানে তোর নাম হ্যাপি, তোকে আর এরকম করে বলতে হবে না। এমন সময় স্কুটির পিছন থেকে হঠাৎ কা আসতেই ব্যালেন্স রাখতে না পেরে স্কুটি এক পাশে কাত হয়ে পড়ল। প্রত্যাশা আর হ্যাপি রাস্তায় পড়ে গেল। প্রত্যাশা হাতের তালুতে ভর দিয়ে কোনোমতে নিজেকে সামলে নিল। তবুও হাঁটুতে হালকা লা অনুভব করল, বোধ হয় ছুলে গেছে। স্কুটি সোজা করতে গিয়ে ওর চোখ পড়ল লুকিং গ্লাসের দিকে, গ্লাসটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গভীর শ্বাস ফেলে হ্যাপির দিকে হাত বাড়িয়ে দিল, বেশি লেগেছে তোর? হ্যাপি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল, কোমরে হাত রেখে বলল, না, একটু। এদিকে কা দেওয়া গাড়িটি রাস্তার পাশে থেমে আছে। প্রত্যাশা রাগী চোখে তাকিয়ে দেখল, সামনের কাচের ওপরে লাল অর্ধচন্দ্রের চিহ্ন, নিঃসন্দেহে কোনো ডাক্তারের গাড়ি। প্রত্যাশা নাকমুখ কুঁচকে বলল, ওহো, এবার বুঝেছি, ব্যাটা ডাক্তার, ইচ্ছে করেই ধাক্কা দিল। চায় হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হই, আর ওর রোগী বাড়ে। টাকা কামানোর কি চমৎকার ধান্দা। এই কথা বলেই প্রত্যাশা গাড়িটার দিকে এগোতে নিলে হ্যাপি দুশ্চিন্তাভরা কণ্ঠে বাধা দিল, অ্যাই ওদিকে কোথায় যাচ্ছিস? বা তার মুখটা দেখে আসি একবার। হ্যাপি অঙ্কিত হয়ে বলল, ঝগড়া বাঁধিয়ে নিস না আর। সেদিনের ঘটনা ভুলে গেছিস? অটোওয়ালার সঙ্গে ক্যাচাল করেছিলি, আব্বু দেখে আম্মুকে নালিশ করল, তারপর তোর জন্য কত কা শুনতে হল। প্রত্যাশা হ্যাপির কথা কানে না তুলে না নির্বিকার ভঙ্গিতে সাদা গাড়িটার দিকে এগিয়ে গেল। গাড়ির জানালার কাচ বন্ধ, ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। কয়েকবার টোকা দিয়েও সাড়া না পেয়ে রাগ বাড়ল বই কমল না। স্কুটির লুকিং গ্লাসের করুণ দৃশ্য চোখের সামনে জ্বলজ্বল করতেই রাগটা দপ করে মাথাচাড়া দিয়ে উঠল। রাস্তার পাশে পড়ে থাকা ইট চোখে পড়তেই মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। যাক, এভাবেই শোধ তোলা যাবে। হাতে ইট তুলে জানালায় আঘাত হানতে গিয়েই হঠাৎ কাচ নামতে শুরু করল। ড্রাইভিং সিটে বসা মানুষটা মাত্র মাথা বাড়িয়ে দেখতে নিচ্ছিল। এমন অবস্থায় মানুষটার মাথায়
ঘাত লাগতে লাগতে রক্ষা পেল। প্রত্যাশা তুরন্ত হাত থামিয়ে সরিয়ে নিল। নিজের এহেন কর্মকাণ্ডে প্রত্যাশা থমকে গেল। জিভে কা মর দিয়ে ভাবল, ইসস, আরেকটু হলেই মা ডিগ্রি ডা ডিগ্রি রকেশের আসামি হয়ে যেতাম। থ্যাঙ্ক গড। ড্রাইভিং সিটে বসা মানব এক হাতে ফোন কানে চেপে সামনের মেয়েটির দিকে নিটোল চাহনিতে চেয়ে। অ্যাশ কালারের কুর্তির ওপর নেভি ব্লু লেডি স্কটি, চুলগুলো ঝুটি করে বাঁধা, একপাশ দিয়ে কাঁধের ওপর নেমে এসেছে কয়েকটা লম্বা গোছা। সরু ভ্রু, টানাটানা চোখের গভীরে যেন কিছু লুকোনো আছে। কপালের কাছটায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মানবটি তাকিয়ে আছে নিঃশব্দে। তার দৃষ্টি ক্ষণিকের জন্য থমকায়।